নমস্কার বন্ধুরা, ইউপিএসসি প্রিপারেশন ইন বেঙ্গলিতে সবাইকে স্বাগত। তো যেটা কথা হয়েছিল, আজকে আমি ইউপিএসসির সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আর এর নেক্সট ভিডিওতে আমি ইউপিএসসি কী কী সোর্সেস, কী কী বুকস, কী কী অনলাইন সোর্সেস, কী কী ইউজ করব বা কী কী ইউজ করি সেগুলো আলোচনা করব। তো এক্সাম যেটা হয়, রিটেন এক্সাম, সেটা হচ্ছে দুটো ধাপে। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রিলিমিনারি অ্যান্ড সেকেন্ড হচ্ছে মেন্স। তো প্রিলিমিনারি ক্র্যাক করলে, মানে প্রিলিমিনারিতে পাস করতে পারলে তারপরেই মেন্স পরীক্ষা দেওয়া যায়। ওকে, তো প্রিলিমিনারিরও দুটো ধাপ, মানে দুটো পেপার পরীক্ষা দিতে হয়, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 অ্যান্ড 2 একদিনেই পরীক্ষা হয়, দুটোই 200 নম্বরের পরীক্ষা, 200 প্লাস 200 400 নম্বরের পরীক্ষা হয়। অ্যান্ড সেকেন্ড পেপার যেটা, সেটাকে সিসেট বলা হয়। সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের ওপরই। তো সিসেটটা হচ্ছে তোমার শুধু কোয়ালিফাইং নাম্বার। তো প্রিলিমিনারির যে সিলেবাস, সেটা এখন আমরা আলোচনা করব। জাস্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এরকম পিডিএফ আকারে আমি বার করে নিয়েছি। এই যে পুরো গোটাটা, এটা প্রিলিমিনারি প্লাস মেন্স দুটোরই সিলেবাস রয়েছে। তো এটা ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিলিমিনারি। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, যেটা প্রিলিমিনারির পেপার 1-এ 1 নম্বর যেটা টপিক, সেটা হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। মানে এক কথায় বলতে গেলে তোমায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। ওকে, নেক্সট 2, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। মানে আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, জাতীয় আন্দোলন, সেটা পড়তে হবে। মানে মডার্ন হিস্ট্রি, যেটা এক কথায় বলতে গেলে মডার্ন হিস্ট্রিতে আমাদের স্বাধীনতা আন্দোলনে, মানে আমাদের স্বাধীনতার জন্য যা যা আন্দোলন হয়েছে সেগুলো পড়তে হবে, অর্থাৎ হিস্ট্রি পড়তে হবে। থার্ড হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি পাশাপাশি লিখে রেখেছি যেগুলো কোন সাবজেক্টের মধ্যে পড়ছে, তাহলে আমার পড়ার সময় কী হবে, সুবিধা হবে। তো এটা যেটা দেখা গেল যে আমাদের ভারতের এবং বিশ্ব, মানে এক কথায় বলতে গেলে ভারত ও বিশ্ব ভূগোল আমাদের পড়তে হবে, অর্থাৎ জিওগ্রাফি পড়তে হবে। জিওগ্রাফির মধ্যে সোশ্যাল, ইকোনমিক এগুলো সবই অন্তর্ভুক্ত। নেক্সট নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েত রাজ, পাবলিক পলিসি, রাইটস ইস্যুস এটসেট্রা। অর্থাৎ এটা যেটা বুঝলাম যে আমাদের রাজনীতি সম্পর্কে জানতে হবে, সরকার সম্পর্কে জানতে হবে, কনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ প্রস্তাবনা, কনস্টিটিউশন যেটা সংবিধান জানতে হবে, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েত রাজ, পাবলিক, মানে সমস্তটাকে বলতে গেলে এগুলো সবই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়ে। তো আমরা 4 নম্বর সাবজেক্ট হিসাবে কি পড়ব, পলিটিক্যাল সায়েন্স। 5 নম্বর অর্থাৎ নাম্বার 5 হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পভার্টি ইনক্লুশন, ডেমোগ্রাফিক, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস। তো এর মানে হচ্ছে আমাদের ইকোনমিক্স পড়তে হবে। এই যেখানে যে টপিকগুলো আছে ইকোনমিক্সের মধ্যে, অর্থনীতির উন্নতি, দারিদ্রতা, এই ডেমোগ্রাফিক চিত্র, এই সমস্ত কিছু পড়ে তোমার ইকোনমিক্স সাবজেক্টের মধ্যে। মানে আমাকে যে সিলেবাসের 5 নাম্বারটা আমাদের ইকোনমিক্স পড়তে হবে। এবার হচ্ছে নাম্বার 6 আমাদের পড়তে হবে কি, জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, জেনারেল সায়েন্স। অর্থাৎ আমাদের জেনারেল সায়েন্সের কিছু পড়তে হবে, সায়েন্সের জিনিস খুব কমই লাগে এখানে, খুব সামান্য পড়তে হবে।
আর যেটা পড়তে হবে এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের পড়তে হবে। এক কথা আমরা বলতে পারি এনভায়রনমেন্ট সায়েন্স আমাদের পড়তে হবে 6 নম্বর টপিকের জন্য। ইকোলজি আমরা অনেক মাধ্যমিকের সময় ক্লাস 12-এর সময় আমরা পরিবেশবিদ্যা পড়েছি, তো সেই পরিবেশবিদ্যা সেগুলো পড়লেও হবে। এবার কি ভালো বই আরও হতে পারে সেগুলো পরে আলোচনা করব, কি পড়লে ভালো হয়। তো মোটামুটি ওই বইগুলো হাতের কাছে রাখলে চলবে। এবার আসি পেপার 2, প্রিলিমসের পেপার 2। আচ্ছা, প্রিলিমসের পেপার 2টাকে সিস্যাটও বলা হয়। হ্যাঁ, এখানে মেনলি কি থাকে, 1 নম্বরে আছে কম্প্রিহেনশন, অর্থাৎ ইংলিশে কোনো প্যারাগ্রাফ তোলা থাকবে, সেটার পর নিচে তা থেকেই কোশ্চেন থাকবে। যেমন আমরা আনসিন দিতাম না, হ্যাঁ আনসিন পরীক্ষা দিতাম সেই ধরনের কিছু। তবে হ্যাঁ, সেইখানে কোশ্চেন লেভেল আলাদা ছিল, এখানের কোশ্চেন লেভেল সম্পূর্ণ আলাদা। ওখানে ডাইরেক্ট কোনো কোশ্চেনের উত্তর ওখানে পেয়ে যেতাম, তো এখানে ডাইরেক্ট পাবো না, পড়ে তোমার সামারিটা বুঝে নিতে হবে। বুঝে নিয়ে এবার কোশ্চেন অনুযায়ী সেটা তোমায় অপশান এবার চুজ করতে হবে যে কোনটা হবে। ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশান স্কিল, তোমার কমিউনিকেশন স্কিলের ওপর কিছু কোশ্চেন থাকবে। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এগুলো তোমরা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দাও তাতেও লজিক্যাল রিজনিং এগুলো থাকে, ম্যাথের ওপরই খানিকটা। তোমার মেন্টাল অ্যাবিলিটির ওপরে কোশ্চেন হয়। ডিসিশান মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, মানে কোনো কিছু সমস্যার হয়তো বর্ণনা করা হলো, একটা ঘটনা তোলা হলো, সেটা প্রবলেম সলভিং, সে সমস্যার কি সলভ করা যায় সেটা 3-4টে অপশান থাকবে, কোনটা সুইটেবল অপশান সেটা দেখতে হবে। সেটা সম্পূর্ণ তোমার মেন্টাল অ্যাবিলিটির ওপরই নির্ভর করে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এগুলো সবই তোমার মানে মেন্টাল অ্যাবিলিটির ওপর কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক নিউমেরিসি, নাম্বারস অ্যান্ড দেয়ার রেশনস, অর্ডার্স অফ ম্যাগনিটিউড এটসেট্রা, ক্লাস 10 লেভেল। ওকে, তো এই টপিকটা কি বেসিক নিউমেরিসি, মানে হয় না তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও তোমরা দিয়েছো ছোটো ছোটো ম্যাথগুলো, এই x সমান এত, এটা এত হলে এটা কত হবে, এই ধরনের আর কি। তো ওটা হচ্ছে পুরোপুরি জেনারেল ম্যাথ, জেনারেল যে শর্ট ম্যাথগুলো থাকে, যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দাও তারা আরও ভালো করে জানো। আর যারা জানো না, ধরো ইউপিএসসি পরীক্ষায় ফার্স্ট দেবে, এরকম না ইউপিএসসি ফার্স্ট পরীক্ষা দেবে এমন নয়, এর আগে অন্যান্য এক্সাম নিশ্চয়ই দিয়েছো তোমরা, বা যদি না জেনে থাকো তো ওই RS আগরওয়ালের যে অ্যাপটিটিউড যে বই পাওয়া যায়, পরে বুকসের জন্য আলাদা করে তো ভিডিও করব, তখন বলবো, তো সেখানে দেখতে পাবে যে কী ধরনের ম্যাথস আসে। ওকে, তো এই হলো তোমার প্রিলিমিনারির সিলেবাস। এইবার আমরা যাব মেন্সের সিলেবাস। মেন্সের সিলেবাস একটু বেশি হলেও তুমি যদি স্মার্টলি প্রিপারেশান নাও, দেখো ইউপিএসসি কিন্তু তোমায় পুরো ক্ল্যারিফাই করে দিচ্ছে যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোন বিষয়টা চাইছে ওরা। সব তো না, কিছু বিষয় নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে এই জিনিসগুলো হতো। যেমন প্রিলিমিনারির জন্য কেউ যদি হিস্ট্রি অপশনাল না নাও, আমার তো হিস্ট্রি অপশনাল আছে তাই আমাকে মোটামুটি সবই পড়তে হবে, তো যদি হিস্ট্রি অপশনাল না নাও তাকে কিন্তু হিস্ট্রির এখানে বলে দিচ্ছে নির্দিষ্ট, দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে স্বাধীনতা আন্দোলন, জাতীয় আন্দোলন, ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে। ওকে, তো সবই জিওগ্রাফি, ইকোনমিক্স সবেতেই তোমার আর কি বলে দেওয়া হচ্ছে যে কোন বিষয়গুলো পড়তে হবে। যাই হোক, এটা গেল তোমার প্রিলিমিনারির সিলেবাস। এবার আমরা আলোচনা করব মেন্সের সিলেবাস নিয়ে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মেন্স পরীক্ষার সিলেবাস নিয়ে। তো বলে দিই, মেন্স পরীক্ষাটা পেপার A আর পেপার B প্রথমে দুটো হয়। তো সেটা হচ্ছে কোয়ালিফাইং পেপারস। পেপার A অ্যান্ড পেপার B হচ্ছে কোয়ালিফাইং পেপারস। তোমরা দেখতে পাচ্ছ পেপার A। পেপার A হচ্ছে তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমায় সিলেক্ট করতে হবে, সেখানে তোমার বেঙ্গলি হতে পারে, মানে আমাদের যে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, কারো গুজরাটি, কারো তামিল, তেলেগু, যে কোনো আর কি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তো আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয়তো সিলেক্ট করব। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হতে হবে, কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ অ্যালাউড নয়।
আর একটা পেপার বি থাকে, সেটা হচ্ছে ইংলিশ। সেটা সবাইকে ইংলিশ নিতেই হবে। তো ইংলিশও সেরকমই কম্প্রিহেনশন থাকবে, ইংলিশ সাধারণ এর ওপরই কোশ্চেন হবে। তো এগুলো পরে আবার বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তারপর ওটা কিন্তু কোয়ালিফাইং, জাস্ট ওই দুটো পেপারই 5 নাম্বারটা তুলতে হবে, ওটা কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না। এইবার পেপার 1 থেকে পেপার 7 হচ্ছে তোমার মেরিট লিস্ট, অর্থাৎ এই নাম্বারগুলো অ্যাড হবে, এই নাম্বারগুলো অ্যাড হয়েই মেরিট লিস্ট তৈরি হবে। এই নাম্বারগুলো প্লাস তোমার হচ্ছে যে পার্সোনালিটি টেস্টের নাম্বার। এটা ছোটো করে বলে দিই, পার্সোনালিটি যে টেস্ট সেটাই থাকে তোমার 275 মার্কস। দেখো পেপার 7টা পেপার মিলিয়ে টোটাল তোমার মার্কস হচ্ছে 1750, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 7টা পেপার মিলিয়ে মোট তোমার মার্কস হচ্ছে 1750, প্লাস পার্সোনালিটি টেস্টে থাকে 275, অর্থাৎ টোটাল মার্কস হলো 2025। হ্যাঁ, 2025। তো এই 2025 এর মধ্যে এবার কে কতটা নাম্বার স্কোর করতে পারে। তো এবার আমরা পেপার 1 থেকে আলোচনা করি। পেপার 1 হচ্ছে এসে, তোমরা দেখতে পাচ্ছ পেপার 1 হচ্ছে এসে। এই এসের কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় নেই, অর্থাৎ তোমার এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো বিষয় থেকে এটা কোশ্চেন হতে পারে। তবে কি তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ তোমাকে এমনিতেই মেন্সের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়তেই হচ্ছে। এমন নয় যে শুধু এসের জন্য আলাদা করে আবার এই বিষয়গুলো পড়তে হবে। তো তোমার ইউপিএসসির যে সিলেবাস আছে অন্যান্য পেপার পরীক্ষা দেওয়ার জন্য, সেই তারই অন্তর্ভুক্ত কোশ্চেন এখানে আসবে। তো বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এখানে জোর দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পেপার 1। পেপার 1-এ হচ্ছে তোমার, পেপার 1টাকে আবার পেপার 1 হয়ে গেল। পেপার 1-এ তো এসে পেপার 2 হচ্ছে জেনারেল স্টাডিজ। হ্যাঁ, সাধারণ যে জেনারেল স্টাডিজ করতে হবে, সেটা কি কি বিষয়ে? ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। অর্থাৎ তোমাকে এখানে হিস্ট্রি, জিওগ্রাফি পড়তে হবে, তার হেরিটেজ পড়তে হবে, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয় পড়তে হবে, সমাজ সম্পর্কে পড়তে হবে, মানে ইতিহাসেও যে হেরিটেজ আছে, কালচার আছে, সেগুলো পড়তে হবে। আর জিওগ্রাফিতেও যে বিশ্ব আর সোসাইটি, মানে তুমি দেখো মেন্সের জন্য পড়লেই কিন্তু তোমার প্রিলিমিনারির আলাদা করে সিলেবাস বলা হচ্ছে, কিন্তু তুমি মেন্সের যখন তৈরি হচ্ছে মেন্সের জন্য, তখনই কিন্তু তুমি প্রিলিমিনারির জন্য মানে প্রিলিমসের জন্য তৈরি হয়ে যাচ্ছ। ওকে, কিন্তু একটু কি প্র্যাকটিসের প্রয়োজন, কারণ তুমি মেন্সের জন্য তৈরি হলে সেটা বড় আকারে লেখার প্র্যাকটিস করবে। এবার তার মধ্যে থেকে ছোট ছোট জিনিস, ছোট ছোট কোশ্চেনের আনসার তোমাকে মাথায় রাখতে হবে, কারণ সেটা তোমার কাজে লাগবে প্রিলিমসে। আচ্ছা, পেপার 3। পেপার 3-এ কী হয়? পেপার 3টাকে বলা হয় জেনারেল স্টাডিজ 2। এখানেও থাকছে তোমার পলিটিক্যাল সায়েন্স। আমি আর বিস্তারিত বলছি না, কারণ এর বিস্তারিত আবার পরে আলোচনা হবে। এগুলো সংক্ষেপে দেওয়া আছে, ব্রিফলি দেওয়া আছে এখানে, এটাই ডেসক্রাইব করে নিচে আবার দেওয়া আছে, তাই আমিও এখানে ব্রিফলি সংক্ষেপে বলে যাচ্ছি, তারপর বিস্তারিতভাবে আলোচনা করছি। আচ্ছা, পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 3। এখানে হচ্ছে তোমার এনভায়রনমেন্ট সায়েন্স পড়তে হবে, আর কিছু টেকনোলজি মানে জেনারেল সায়েন্স কিছু পড়তে হবে। হ্যাঁ, সাধারণ টেকনোলজি সম্পর্কে কিছু জানতে হবে, আর বাকিটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে পড়ছে। এবার মানে এনভায়রনমেন্ট সায়েন্সটা গোটা তোমায় পড়তে হবে না, সেখানে একবারে নির্দিষ্ট করে দিচ্ছে যে কোন কোন টপিকটা পড়তে হবে। আচ্ছা, পেপার 5 হচ্ছে জেনারেল স্টাডিজ 4। তুমি জেনারেল স্টাডিজ হিসাবে একটা মনে না রাখলেও হবে, পেপার 3, 4, 5 হিসাবে মনে রাখলেও হবে। জেনারেল স্টাডিজ 4 না বলে পেপার 5 হিসাবে মনে রাখতে পারো। তো পেপার 5-এ কী হচ্ছে? পেপার 5-এর যে সাবজেক্ট সেটা হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এটাকে একসাথে আমরা এথিক্সই যদি বলি। এথিক্স মানে হচ্ছে, এর বাংলাটা আমি ঠিক কী বলবো, তোমরা এথিক্স শব্দটা শুনেছো নিশ্চয়ই, আগে পরিচিত আছো। হ্যাঁ, নীতিশাস্ত্র বলতে পারি, নীতিশাস্ত্র। হ্যাঁ, মানে নীতিমূলক, আমরা ছোটোবেলায় ঈশপের কথামালা গল্প কথা শুনেছি যে নীতিমূলক গল্প, তা থেকে একটা নীতি বেরিয়ে এলো। ওটা হচ্ছে, ওই জিনিসটাকে বলে নীতি। তো এখানে তো আর ঈশপের কথামালার গল্পের মতো কোনো প্রশ্ন হবে না। এখানে নীতি মানে তোমার মানে
তুমি এখানে বলতে গেলে তোমার মানবিকতাটা টেস্ট হবে, হ্যাঁ, তোমার আইকিউটা টেস্ট হবে, মানে তোমার মধ্যে সিভিল সার্ভেন্ট হওয়ার কতটা যোগ্যতা দক্ষতা আছে, সেই জিনিসটা আবার এখানে কিন্তু তোমার বলতে গেলে পরীক্ষা। মানে তোমার এটা সাধারণ জিনিসের ওপর, মানে তোমার সেখানে কি মনোভাবনা, তোমার চিন্তা ভাবনার শক্তি কতটা, তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা, সেই জিনিসের ওপর এখানে কোশ্চেন হয়। তো এগুলো সব পরে আলোচনা করবো আরও। এবার পেপার 6 অ্যান্ড পেপার 7। আচ্ছা, পেপার 6 আর পেপার 7 হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট, মানে অপশনাল সাবজেক্টটা ওই এক সাবজেক্ট একটাই অপশনাল, কিন্তু পেপার হিসাবে দুটো ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে পেপার 6, একটা হচ্ছে মানে পেপার 6টা হচ্ছে অপশনাল সাবজেক্টের পেপার 1, আর অপশনাল সাবজেক্টের পেপার 2টা হচ্ছে তোমার পেপার 7। ওকে, তো আমি এখানে কেন হিস্ট্রি লিখে রেখেছি, কারণ যেহেতু আমি ডিসিশান নিয়েছি যে অপশন হিসাবে আমি হিস্ট্রি নেব, তো তোমরা অন্য কিছু নিতে পারো, সোশিওলজি নিতে পারো, ইকোনমিক্স, জিওগ্রাফি, কী নেওয়া যায় তোমরা আর একবার দেখে নেবে, এই গুগলেই সার্চ করে পেয়ে যাবে কোন কোন সাবজেক্ট অপশন হিসাবে নেওয়া আছে। এখানেও আছে, সিলেবাসের মধ্যেও আছে, দেখছি আমি যদি দেখাতে পারি। তো আমি এখানে হিস্ট্রি বলে ঠিক করে নিয়েছি বলে হিস্ট্রি লিখে রেখেছি। তো আমি যেটা দেখেছি যে হিস্ট্রির পেপার 1-এ অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল আমি পেপার 2-এ লিখেছি, কিন্তু পেপার 2-এ লেখাটা ঠিক হয়নি। পেপার 1-এর মধ্যেই অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল কিছু পড়ে যাচ্ছে, মেডিয়াভেলেরও কিছু অংশ অ্যানসিয়েন্ট পেপার 1-এর মধ্যেই পড়ছে, আর পেপার 2 যেটা সেটা বলতে পারি আমরা পুরো মডার্ন হিস্ট্রিটা। মডার্ন হিস্ট্রি মানে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ছে কিছু। ওকে, ওয়ার্ল্ড হিস্ট্রি মানে আমাদের বিদেশের যে ওসব ফ্রেঞ্চ রিভলিউশন এইসবগুলো যে আগে পড়েছিলাম, সেই সব জিনিসগুলো আমাদের পেপার 2-এর মধ্যে পড়বে, প্লাস আমাদের ভারতের যে মডার্ন হিস্ট্রি রয়েছে, স্বাধীনতা আন্দোলন এবং নেক্সট শিল্প, এইসব সম্পর্কে আমাদের মানে একদম স্বাধীনতার আগের কিছু অ্যান্ড স্বাধীনতার পরের জিনিসগুলো আমাদের পড়তে হবে পেপার 2-এর জন্য। তো এটাই হচ্ছে সিলেবাস। এবার সিলেবাসকে এখানে ডেসক্রিপটিভভাবে ব্যাখ্যা করা হয়েছে, কি চাওয়া হয়েছে। তো এসেতে যেমন বলে দেওয়া হয়েছে, দেখো, ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসেস অন মাল্টিপল টপিকস। এক মিনিট, আমার ফোন থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে। এসেতে বলছে ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসেস অন মাল্টিপল topics. They will be expected to arrange their ideas in an orderly fashion and write concisely. Credit will be given for effective and exact expression. আমি যেটা বলছিলাম এসেতে কি হয়, এর কোনো নির্দিষ্ট বিষয় নেই, যে কোনো সাবজেক্ট থেকে এর মধ্যে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, মানে মিলিয়ে মিশিয়ে সব, হয়তো এমন একটা বিষয় নিয়ে প্রশ্ন এলো বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমন একটা কোশ্চেন এলো, তোমাকে ডেসক্রিপটিভভাবে উত্তর লিখতে হবে, তো সেখানে তুমি যুক্তি অনুযায়ী, সেই টপিক অনুযায়ী তুমি সেখানে হিস্ট্রি থেকে কিছু নিতে পারো, জিওগ্রাফি থেকে নিতে পারো, বা ইকোনমিক্স থেকে কিছু নিতে পারো, এইভাবে নিয়ে একটা আনসার তৈরি করতে হবে। এবার পেপার 2 জেনারেল স্টাডিজ 1, হ্যাঁ, এইবার দেখো ওখানে ছোট করে লেখা ছিল কি, ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, সেটারই এবার ব্যাখ্যা। ইন্ডিয়ান হেরিটেজের মধ্যে আমরা কি পড়বো, এবার আমরা ওখানে শর্ট করে জানতে পারলাম যে আমরা পেপার 1-এ ইতিহাসের ঐতিহ্য, সাংস্কৃতিক দিক পড়বো, অ্যান্ড জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড সোসাইটি পড়বো। এবার এর মধ্যে আবার কি পড়বো, এটা হচ্ছে সাব হেডিং বলতে গেলে, হ্যাঁ, তার মধ্যে আবার কি পড়বো, ইন্ডিয়ান হেরিটেজের মধ্যে আমরা কি পড়বো। ফার্স্ট 1-এ বলা হচ্ছে ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য সেলিয়েন্ট অ্যাসপেক্টস অফ আর্ট ফর্মস, লিটারেচার, আর্কিটেকচার ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমস। মানে আমরা আমাদের পেপার 2-এর জন্য আমাদের পড়তে হবে হিস্ট্রির কোন বিষয়টা, হিস্ট্রির বিষয় হচ্ছে হেরিটেজ অর্থাৎ এখানে বলতে চাইছে আর্ট, লিটারেচার, আর্কিটেকচার, মানে একদম অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আর্ট, লিটারেচার, আর্কিটেকচার শুরু করে পুরো একদম মডার্ন টাইম অবধি আমাদের পড়তে হবে পেপার 2-এর জন্য।
ওকে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার নিশ্চয়ই শুনেছো, আলাদা করে সব বিষয়গুলো পড়া হবে। মানে আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে, যেমন ধরো একটা কোশ্চেন বলছি, যে এরকম কোশ্চেন এলো যে ইন দ্য সিভিলাইজেশনের আর্ট অ্যান্ড আর্কিটেকচার বর্ণনা করো, বা দেখা গেল মৌর্য সাম্রাজ্যের, ওটাকে ইংলিশে বলে মরিয়ান এম্পায়ারের আর্ট অ্যান্ড আর্কিটেকচার ব্যাখ্যা করো, মরিয়ান এজ অ্যান্ড পোস্ট মরিয়ান এজের আর্ট অ্যান্ড আর্কিটেকচার ব্যাখ্যা করো। এবার কেন আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি, কারণ হচ্ছে যে তোমার কোশ্চেন তো ইংলিশে হবে, তো তোমার ইংলিশ টার্মগুলো জানতে হবে। হ্যাঁ, আমি যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পড়বো, তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ তোমাদেরকে পড়াবো, তখন আমি ব্যাখ্যা করব বাংলায়, মানে বোঝাবো জিনিসটা বাংলায়, কিন্তু ইংলিশ টার্মগুলো ইউজ করব। তার কারণ ইংলিশ টার্মগুলো ইউজ না করলে তোমরা তাহলে কোশ্চেনটা বুঝতে পারবে না। সে তোমার ইয়ের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রেই হোক বা প্রিলিমসের ক্ষেত্রেই হোক, কোশ্চেন বুঝতে পারবে না। কোশ্চেন না বুঝতে পারলে উত্তর লিখতে পারবে না, তখন দেখা যাবে যে তুমি হয়তো আনসারটা জানতে, পরে দেখছো যে হ্যাঁ এই উত্তরটা, এটা তো আমি জানতাম, কিন্তু কোশ্চেনটা সেই মুহূর্তে পরীক্ষার হলে বুঝতে পারোনি, তাই লিখতে পারলে না। সেটা যেন না হয়, তাই প্রতিটা বিষয়ে ইংলিশ টার্মগুলো ইউজ করব। ওকে, বাংলায় বোঝালেও ইংলিশ টার্মগুলো ইউজ করব। আচ্ছা, সেকেন্ড কি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডল অফ দ্য 18th century আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিক্যান্ট ইভেন্টস, পার্সোনালিটিস, ইস্যুস। এটাও তোমার হিস্ট্রির মধ্যেই পড়ছে। মডার্ন হিস্ট্রি মিডিল 19th থেকে পড়তে হবে, 19th century থেকে পড়তে হবে। মানে আমরা যে ওইসব মহলওয়ারি ব্যবস্থা, রায়তারি ব্যবস্থা পড়েছিলাম, সেগুলো সব পড়তে হবে আর কি। হ্যাঁ, থার্ড হচ্ছে মানে সেখান থেকে পুরো মডার্ন একদম, মানে 1947, মানে ধরতে গেলে তোমার 1857 থেকে একদম 1947 অবধি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। থার্ড কি, দ্য ফ্রিডম স্ট্রাগল, ইটস ভেরিয়াস স্টেজেস অ্যান্ড ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। একই ব্যাপার, এখানেও হিস্ট্রি পড়তে হচ্ছে তোমায়। কী ভারতের স্বাধীনতা আন্দোলন, মানে এই যে সব বঙ্গভঙ্গ আন্দোলন, তার ফলে ঘটেছিল স্বদেশী আন্দোলন, হ্যাঁ, সেখান থেকে শুরু করে আরও যেসব আমাদের ভারত ছাড়ো আন্দোলন, বা আরও যেসব স্বাধীনতা আন্দোলনগুলো আছে, তাদের গুরুত্ব কী, তাদের ফলাফল কী, তাদের কী প্রভাব পড়েছিল, এবং দেশের বিভিন্ন জায়গায় বলতে বোঝানো হচ্ছে যে বাংলায়, বিহারে, গুজরাটের কিছু কিছু জায়গা আছে আমাদের ভারতের, যে বিভিন্ন রাজ্যে কোন আন্দোলন হয়েছিল, কোন আন্দোলনের কী ফলাফল ঘটেছিল, সেগুলো পড়তে হবে। এগুলো আমরা পড়েছি, আমরা পড়তে পড়তে এগুলো মনে চলে আসবে, এগুলো আশা করি অত কষ্ট হবে না পড়ার সময়। পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসোলিডেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন উইথিন দ্য কান্ট্রি। হ্যাঁ, এরপরে মানে আমরা 1947-এর পর, মানে আমাদের স্বাধীনতা হওয়ার পর ভারতের কী অবস্থা, বিদেশের সাথে কী অর্গানাইজেশনের সাথে হিস্ট্রিতে ইন্ডিয়া যুক্ত হলো, ইন্ডিয়াতে কী অর্গানাইজেশন গড়ে উঠলো, এই সমস্ত কিছু। তারপর হচ্ছে তোমার 5, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উইল ইনক্লুড ইভেন্টস ফ্রম দ্য 18th century such as the Industrial Revolution, world wars, redraw of national boundaries, colonization, decolonization, political philosophies like communism, capitalism, socialism, etc. Their forms and effects on the society. মানে এখানেও তোমার হিস্ট্রি পড়তে হচ্ছে, মানে হিস্ট্রির ভেতর কি পড়তে হচ্ছে, আর শিল্প বিপ্লব, আমাদের বিশ্বযুদ্ধ, এসব। এবার বিশ্বযুদ্ধ, শিল্প বিপ্লব, এগুলোকে নিয়ে যে পলিটিক্যাল ইস্যু, যে সব কিছু, ক্যাপিটালিজম, ওই যে ধনতন্ত্র, হ্যাঁ, পুঁজিতন্ত্র, ধনতন্ত্র, এগুলো তো সব পড়েছিলাম আমরা আগে, এখানে সেইগুলোই সমস্ত কিছু আবার পড়তে হবে। Number 6, salient features of Indian society, diversity of India, role of women and women's organization, population, effects of globalization on Indian society, social empowerment, communism, রিজিওনালিজম, সেকুলারিজম, এই সমস্ত কিছু। এখানেও সেই তোমার হিস্ট্রির সাথে সংযুক্ত। এখানে আমাদের মেন হচ্ছে ওমেন্সদের কি অবস্থা সোসাইটিতে, হ্যাঁ, তার কি প্রভাব, পোভার্টি, দারিদ্রতা, এখানে কিছুটা ইকোনমিক্সও পড়ে, জানো তো, এখানে হিস্ট্রি বা ইকোনমিক্স দুটোরই কিছু অংশ পড়ে। আরবানাইজেশন মানে শহর নগরীকরণ, হ্যাঁ, এই সমস্ত কিছু আমাদের পড়তে হবে। আচ্ছা, ওমেন্সদের যে অর্গানাইজেশন, মানে বিভিন্ন সংস্থা, মানে এটা আমাদের পুরো একদম প্রাচীন যুগ থেকে মডার্ন যুগ অবধি পড়তে হবে। ওমেন্সদের কোন যুগে কীরকম অবস্থান ছিল, অ্যান্ড মডার্ন বা
রিসেন্ট এখনও কী পরিস্থিতি আছে সেগুলো সব জানতে হবে। 7. স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ওয়ার্ল্ডস ফিজিক্যাল জিওগ্রাফি। এটা হচ্ছে পুরো জিওগ্রাফি, ফিজিক্যাল যে জিওগ্রাফি আছে সেটা আমাদের পড়তে হবে। এবার হচ্ছে 8 নম্বর টপিক। 8 নম্বর টপিকের মধ্যে কি পড়তে হবে? 8 নম্বর টপিকের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া and the Indian subcontinent. Factors responsible for the location of primary, secondary and literary sector industries in various parts of the world. মানে মোটামুটি এটা যেটা বুঝলাম আমাদের ইকোনমিক্সের দিকটা পড়তে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফেনোমেনা সাচ অ্যাজ আর্থকোয়েকস, মানে ভূমিকম্প, সুনামি, এইসবগুলো পড়তে হবে। সাইক্লোন, geographical features and location changes in critical geographical features including water bodies and ice caps and in flora and fauna and the effects of such change। মানে এটা এই বিষয়টা হচ্ছে জিওগ্রাফি, মানে এখানটা কিছুটা ইকোনমিক অ্যান্ড কিছু জিওগ্রাফির, ভূমিকম্প, সুনামি, ওয়েদার এইসব নিয়ে, আবহাওয়া, জলবায়ু এসব নিয়ে পড়তে হবে। ওকে, যে জীবাশ্ম টিবাশ্ম যে পড়েছিলাম সেগুলো পড়তে হবে। এবার হচ্ছে পেপার 3, জেনারেল স্টাডিজ 2 অ্যান্ড পেপার হচ্ছে 3। এখানে হচ্ছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ সরকার, প্রশাসন ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার, আন্তর্জাতিক যে রিলেশন, আমাদের ভারতের সাথে বিদেশের যে রিলেশন, কোনো ব্যবসায়িক হোক বা অন্য যে কোনোর সাথে যে সংযুক্ত, সেগুলো পড়তে হবে। বা সেগুলোর মধ্যে আবার কি পড়তে হবে পুরো ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের পড়তে হবে। হিস্টোরিক্যাল underpinnings, evolution, features, amendments, significant provisions and basic structure, মানে কি কি বিধান দেওয়া হয়েছে, মানে মোট কথা ভারতীয় সংবিধানটা পড়তে হবে খুব ভালো করে। ফাংশন, মানে নাম্বার 2, function and responsibilities of the union and the states, issues and challenges pertaining to the federal structure, devolution of powers and finance up to local levels and challenges therein. ওকে, তো বিভিন্ন রাজ্য, সেই রাজ্যের মধ্যে বিভিন্ন ইস্যু, এগুলো পড়তে হবে। মানে এগুলো সব মেন বলতে গেলে কনস্টিটিউশনের মধ্যেই পড়ছে। সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন ভেরিয়াস অর্গানস, ডিসপিউট রিডারেশন mechanisms and institutions। আচ্ছা, এগুলো আমি না হয় আর ব্যাখ্যা করছি না, কারণ এতগুলো শুনতে হয়তো তোমাদের ভালো লাগছে না। এগুলো তোমরা দেখে নাও, বা তোমরাও তো পিডিএফ আকারে বার করবে। মানে মোট কথা যেটা জেনে রাখো যে পেপার 3 ইউপিএসসি মেন্স পরীক্ষার পেপার 3 মানে তোমাকে পড়তে হবে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, মানে সোশিওলজি কিছু অংশ রয়েছে, অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আমাদের সরকার, প্রশাসন, এইগুলো সম্পর্কে, সোশিওলজি সম্পর্কে আমাদের পড়তে হবে পেপার 3 জন্য। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো নিজেদের কাছে রাখলে আরও অনেক ভালো হবে, সুবিধা হবে। এই গেল পেপার 3। এবার হচ্ছে জেনারেল স্টাডিজ 3, বাট পেপার 4। পেপার 4এও আর ব্যাখ্যা করছি না, শুধু বলছি কি পড়তে হবে। টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। মানে জেনারেল সায়েন্স কিছু পড়তে হবে, ইকোনমিক্স কিছু পড়তে হবে, আর তোমার হচ্ছে এনভায়রনমেন্ট পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে পড়তে হবে, যে বিপর্যয়, এগুলো সব পড়তে হবে। এর মধ্যে কি আছে সেগুলো তোমরা নিজেরা পিডিএফ বার করে দেখে নিও, কারণ এগুলো হয়তো আমি এখন ব্যাখ্যা করছি না, কিন্তু যখন আমরা পড়াশোনা করব যে বিষয়টা যখন নিয়ে, তখন কিন্তু এই টপিকগুলো আমরা দেখব যে এই টপিকের আমরা এই সাবজেক্টের এই টপিকটা আমরা পড়ছি কি না, কারণ আমরা তো পুরো সিলেবাস ভিত্তিক পড়বো, তাহলে সেটা হবে স্মার্টলি পড়াশোনা। ওকে, সব এনভায়রনমেন্ট সায়েন্সের ওপর আছে, টেকনোলজির ওপর আছে, ইকোনমিক্স আছে, এগুলো হচ্ছে তোমার জেনারেল 4।
পেপার 4। এবার হচ্ছে পেপার 5, যেটা এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এটা নতুন করে আমি আর কিছু বলছি না, এটা আগেই বলেছি এথিক্স জিনিসটা কি। এরকম এথিক্সের একটা কোশ্চেন দিয়ে তোমায় উদাহরণ দিতে পারি। এরকম একটা কোনো এথিক্সে কোশ্চেন আসতে পারে যে একজন সিভিল সার্ভেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। যে পড়াশোনা করলো, কোয়ালিফাই করলো, করে তারপর চাকরি পেলো, ঠিক আছে, কিন্তু এগুলো ছাড়া সিভিল সার্ভেন্টের আর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আমি আলোচনা করব। যখন পড়াশোনা করব তখন তো আমি সেগুলো আলোচনা করবই। তো যাই হোক, এরকম একটা কোশ্চেন উদাহরণ দিলাম, সেটাও এই ধরনের কোশ্চেন হবে এথিক্সে। যে একবার হয়তো শুনছিলাম যে এথিক্সে এসেছিল হোয়াট ইজ হ্যাপিনেস, এই ধরনের কোশ্চেনও তোমার এথিক্সের মধ্যে হয়। তবে ঘাবড়িও না যে এত ইংলিশ লেখা, বাপরে এত সিলেবাস কমপ্লিট করা তো অসম্ভব বলে কিছু হয় না। হ্যাঁ, কথাটা কঠিন হতে পারে অবশ্যই, ইউপিএসসি পরীক্ষা কঠিন তো হবেই। ইউপিএসসি পরীক্ষা দিয়ে তুমি কি চাকরি পাচ্ছ দেখো। তুমি যদি ডিএম হয়ে যাও, ডিএম মানে হচ্ছে তোমার একটা পুরো জেলা চালানোর ক্ষমতা হচ্ছে তোমার একটা পাওয়ার না, তুমি প্রচুর আইএস অফিসার হবে, যে তোমার মধ্যে প্রচুর পাওয়ার থাকবে না, তোমার একটা সইয়ের দাম প্রচুর। হ্যাঁ, তো তোমাকে যদি একটা জেলা চালনা করতে দেওয়া হয়, একটা জেলা মানে কতটা বড় এরিয়া তোমার চালনা করতে হবে, কতটা তোমার দায়িত্ব, বড় দায়িত্ব, বুঝতে পারছো তো। তো সেখানে এবার ইউপিএসসি মানে তোমার শুধু একটা রাজ্যের মধ্যে পড়ছে না, তোমার যে কোনো রাজ্যে চাকরি হতে পারে, যে কোনো রাজ্যে তোমার ট্রান্সফার হতে পারে, মানে পুরো দেশের হয়ে তুমি কাজ করছো, যে কোনো রাজ্যে যেতে হতে পারে, যে কোনো জেলা চালাতে হতে পারে। তো যে কোনো জেলা চালাতে গেলে তোমার মধ্যে যে দায়িত্ববোধ, তোমার মধ্যে যে পাওয়ার থাকা দরকার, তার জন্য তো এত কিছু পড়াশোনা করতেই হবে। পড়াশোনা প্লাস ট্রেনিং, যদি পরীক্ষা দিয়ে যদি চান্স পাও পার্সোনালিটি টেস্ট দেওয়ার, প্লাস পার্সোনালিটি টেস্ট দিয়ে যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তখনও তোমায় ছাড়বে না। তারপর হবে শুরু ট্রেনিং হয়ে তারপর কাজ তোমার শুরু হবে। তো ট্রেনিংটা কেন দেবে বলো? কারণ তোমাকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবে তো, হবে তো। আমার কথা যদি আমরা হচ্ছে খুব সাধারণ, ঠিক আছে, আমাদের মধ্যে কি একটা জেলা চালানোর ক্ষমতা এখন আছে? নেই। হ্যাঁ, এই যে এগুলো পড়বো, এগুলো পড়েই কি ক্ষমতা তৈরি হয়ে যাবে? না, কখনোই নয়। এগুলো পড়ে আমরা কি ভারতের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা পরিচিতি হলাম, ভারতের অর্থনীতি সম্পর্কে জানলাম, ভারতের ইতিহাস সম্পর্কে জানলাম, ভূগোল সম্পর্কে জানলাম, ভারতের টেকনোলজি সম্পর্কে জানলাম। অবশ্যই তুমি একজন দেশের সিভিল সার্ভেন্ট হবে মানে তোমার এগুলো জানা দরকার। যে কনস্টিটিউশন আমরা কেন পড়বো, সাধারণ মানুষের অধিকার কি, হ্যাঁ, এইসব জানার জন্য আমাদের কনস্টিটিউশন পড়তে হয়। ওকে, তো সেই জন্য আমাদেরকে এতগুলো বিষয় আমাদের সিভিল সার্ভিস পরীক্ষার, সেই জন্য এতগুলো বিষয়, যেহেতু তুমি দেশের 1 নম্বর চাকরি পাবে এই পরীক্ষার দ্বারা, এবং তোমার ওপর অনেক অনেক দায়িত্ব থাকবে। ওকে, সেই জন্যই এতগুলো বিষয় একসাথে পড়তে হয়, কারণ এইগুলো এত কিছু জানলে তবেই তোমার যখন দায়িত্ব পড়বে একটা জেলার বা অন্য কাজের দায়িত্ব পড়বে সেখানে, তবেই তুমি ঠিকঠাক ডিসিশানটা নিতে পারবে। তোমার যদি এতগুলো বিষয়ে যদি নলেজ থাকে, অ্যান্ড প্লাস ট্রেনিং হবে, অবশ্যই ট্রেনিংয়ে আরও পরিপাটি করে গড়ে তুলবে, আরও মাজা ঘষা করে আরও চকচকে করে দেবে আর কি, যাতে ঠিকঠাক পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নিতে পারো। কোনো ঝামেলা হলেও সেই ঝামেলাটা কিভাবে মেটাবে, সেটার জন্য তো তোমার মধ্যে নলেজ থাকা দরকার, সেটা তোমার মধ্যে দায়িত্ববোধ, ভালো ডিসিশন পাওয়ার, এটা থাকা দরকার না। যাই হোক, আমি আর কিছু বলছি না, মোটামুটি এইগুলোই হচ্ছে তোমার এটা পার্সোনালিটি টেস্টের নাম্বার, এগুলো আগেই বলেছি। ওকে, দেখো এখানে একটু টিপ দিয়েছে যে হাউ টু প্রিপেয়ার ইউপিএসসি সিলেবাস ফর আইএস এক্সাম। তো টিপসগুলো কি কি? 1 নম্বরে বলছে, এটা আমি আলোচনা করিয়ে দিই যেহেতু দিয়েছে, এটা আমাদেরও কাজে লাগবে। মাইন্ড ম্যাপ দ্য আইএস সিলেবাস, সিলেবাসটা
তোমার একদম মাইন্ডে রেখে দিতে হবে। পেপার মানে দেখে নয়, না দেখে যেন তুমি বলতে পারো পেপার 1-এ কী আছে, 2-এ কী আছে, 3, 4, 5, 6, 7-এ কী আছে। হ্যাঁ, 2 হচ্ছে আইএস সিলেবাসটা মাইক্রোটপিক্স পিডিএফ করে নিতে বলছে, কারণ পিডিএফ করে নিলে বারবার তুমি সেই সিলেবাসটাকে দেখলে তবেই সেটা তোমার মনের মধ্যে গেঁথে যাবে না। বিল্ড ইওর ফাউন্ডেশন, মানে যেটা মোট কথা যেটা বলার, যে মোট কথা যেটা বলার যে একটা মাইন্ড তো তৈরি করেই নিতে হবে, যে আমি এত বড় একটা পরীক্ষা দিতে চলেছি, সেই অনুযায়ী আমার মাইন্ডটা তৈরি রাখতেই হবে। সিলেবাসটা মাথার মধ্যে মনের মধ্যে রেখে দিলে ওকে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে নিজের ওন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যেমন ধরো কেউ রাতে পড়তে পারে, কেউ আবার ভোরে পড়তে পারে। যেমন আমার রাতে পড়াটা সুবিধা হয়, রাত 1টা 2টো অবধি পড়লেও আমার কোনো অসুবিধা লাগে না, কিন্তু ভোরবেলা সকালবেলা উঠে আমি পড়তে পারি না। তারপর সকালে উঠে সংসারেরও কাজকর্ম আছে। তো যে তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের পক্ষে সকালে পড়তেও সুবিধা। যাই হোক, তোমরা যে আমি কোন কোন টাইমে পড়ি সেটা শুনে তুমি তোমার পড়ার টাইম তৈরি করবে, এটা হবে না, কারণ সবার তো পরিস্থিতি এক নয়। পড়ার টাইমটা নিজে তৈরি করে নেবে, নিজেদের সুযোগ সুবিধা মতো। কে কখন কলেজ যাও বা অন্য কোনো কাজ করো, এমনও তো অনেকে আছে যারা অন্য হয়তো প্রাইভেট কাজ করছে, বা তারা চাইছে একটু উঁচুতে উঠতে, বা সরকারি কাজ করছে তারাও চাইছে যে উপরে উঠতে, নাম্বার 1 চাকরিটা পেতে। তো তারা তাদের সুবিধা মতো একটা পড়ার টাইম টেবিল তৈরি করো, নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করো। আর বিষয়গুলি সম্পর্কে আরও জানার জন্য বা ইউপিএসসি সিলেবাস ভিত্তিক পড়াশোনার জন্য আমার সাথে যুক্ত থাকতে পারো। তো বাংলায় ব্যাখ্যা হবে, ইংরাজি টার্মগুলো ইউজ করেই বাংলায় পুরো ব্যাখ্যা করা হবে সব কিছু। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের দিন হিস্ট্রির অপশনাল সাবজেক্টের সিলেবাসটা আলোচনা করব। হ্যাঁ।